এখন ক্রাইমের যে সত্য ঘটনা শুরু করব সেটা মহারাষ্ট্রের পুনার একটা ঘটনা, 2010 সালের ঘটনা। পুনা শহরে সন্তোষ ভুকম নামের একজন আর্কিটেক্ট ছিলেন। তিনি একটা অফিস চালাতেন। তার অফিসে বেশ কিছু কর্মচারী কাজ করত। তার মধ্যে একজন মহিলা রিসেপশনিস্ট, যার নাম ছিল বৈশালী কদম। বয়স ছিল 35 বছর। 35 বছর বয়সী ওই মহিলা রিসেপশনিস্টের সাথে অফিসের মালিক সন্তোষ ভুকমের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হয়েছিল। দুজন মাঝে মধ্যেই অন্য কোথাও গিয়ে থাকা, সময় কাটানো শুরু করেছিল। বৈশালীর বাড়িতে রয়েছে বৈশালীর হাজবেন্ড আর তার 4 বছরের একটা ছেলে। বৈশালীর হাজবেন্ড ব্যাপারটা বুঝতে পারে। মাঝে মাঝে বাইরের লোকজনের কাছ থেকে এই কথাটা তার কানে আসে যে তার স্ত্রী একটা অফিসের মালিকের সাথে আজকাল ঘোরাঘুরি করে, বাইরে গিয়ে সময় কাটায়। ব্যাপারটা ভদ্রলোকের ভালো লাগছিল না। নিজের স্ত্রীর সাথে তিনি কথা বলতে চাইছিলেন, কথা বলেও ছিলেন, কিন্তু স্ত্রী কোনোভাবেই কিচ্ছু বুঝবে না বলেছিল। স্ত্রী বলেছিল যে সে ডিভোর্স চায়, সে আর নিজের হাজবেন্ডের সাথে থাকতে চায় না। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়। ছেলেটা হাজবেন্ডকে সে দিয়ে দিয়েছিল, সে রাখতে চায়নি। অন্যদিকে তার যে বস, সেও ম্যারিড একজন ভদ্রলোক, তার 2 সন্তানও ছিল। সেই ভদ্রলোক কিন্তু নিজের স্ত্রীর সাথে ডিভোর্স নেবেন বা তার স্ত্রীর সাথে থাকবেন না, ছেলেদের সাথে থাকবেন না, এমন কোনো ব্যাপার তার জীবনে ছিল না। সে বৈশালীর সাথে শুধু একটা টাইম পাসের, একটা আনন্দ করার সম্পর্ক তৈরি করেছিল। সে ওই সম্পর্কটাকে নিয়ে সিরিয়াসই ছিল না, যেটার জন্য বৈশালী নিজের হাজবেন্ডকে, বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল। বৈশালী এবার নিজের অফিসের কাছে একটা ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে শুরু করে। আর তার বস সন্তোষ, সে নিজের ফ্যামিলির সাথেই থাকতো, কিন্তু মাঝে মধ্যে বৈশালীর সাথে এসে 2-1 দিন কাটাতো। এইভাবে চলছিল। ধীরে ধীরে বৈশালী কিন্তু একটা সময় বুঝতে পারে তার বস তার সাথে বিয়ে করবে না। সে নিজের হাজবেন্ডকে ছেড়ে দিয়ে ভুল করেছে, কারণ সে বারবার নিজের বসকে বলছিল যে এবার আমার সাথে বিয়ে করো। বস কিন্তু সব সময় টাইম পিছিয়ে দিচ্ছিল। বৈশালী যখন বুঝে গেছিল যে তার বস নিজের স্ত্রীকে এই ব্যাপারে কিছু জানায়ওনি আর সে কোনোদিন ডিভোর্সও নেবে না, তখন সে নিজের বসকে বারবার ধমকি দিতে শুরু করে যে তুমি যদি আমার সাথে বিয়ে না করো তাহলে কিন্তু খুব খারাপ হবে, আমি কেস করব, থানায় যাব, তোমার বিরুদ্ধে রেপের একটা কেস দেব। এই সমস্ত চলছিল যখন, তো দুজনের মধ্যে একটা ঝামেলার সূত্রপাত হয়ে গেছিল। এখন কিন্তু সন্তোষ নিজের ওই প্রেমিকাকে নিজের শত্রু বলে মনে করছিল। বৈশালী একদিন সন্তোষকে বলে যে আমার হাজবেন্ড সব জেনে ফেলেছিল, আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর তুমি বহাল তবিয়তে সংসার করছো, তোমার স্ত্রী কিচ্ছু জানেও না। আমি কিন্তু একদিন তোমার স্ত্রীকে গিয়ে তোমার ব্যাপারে সব বলে দেবো। তুমি আমাকে বিয়ে করবে না, ঠিক আছে, কিন্তু তোমাকে আমি সুখে নিজের স্ত্রীর সাথে সংসার করতে দেব না। এই ব্যাপারটা যেদিন সে বলেছিল সেদিন থেকে সন্তোষ একটু সাবধান হয়ে গেছিল। সন্তোষ কিন্তু মাঝে মধ্যে বৈশালীকে ইগনোর করত। সে কিন্তু আর ইগনোর করছিল না, ব্যবহার ভালো করছিল আর বলছিল যে কয়েকদিনের মধ্যে বিয়েটা করব। 2 মাস ধরে সে একটা প্ল্যানিং করছিল। সে প্ল্যানিং করেছিল নিজের রাস্তা থেকে বৈশালীকে পুরোপুরি সরিয়ে দিতে হবে। সরিয়ে দেওয়ার জন্য সে যে প্ল্যানিংটা করেছিল সেটা হচ্ছে তার ওই পুনা শহর, যেখানে তার অফিস, যেখানে তার ফ্ল্যাট, সেখান থেকে 70 কিলোমিটার দূরে নির্জন একটা এরিয়াতে একটা জমি কিনেছিল। বেশ বড় সড়ো মাপের একটা জমি, যেটা সে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রেখেছিল। সেই জমির মধ্যে সে একটা ফার্ম হাউস তৈরি করা শুরু করেছে। পুনা থেকে 70 কিলোমিটার দূরে পুরন্দর তালুকা নামের ওই জায়গাটা নির্জন। কৃষিকাজ হতো চারিদিকে, লোকজনের জনবসতি ছিল খুব কম। সেই ঘেরা জায়গাটাতে একটা ফার্ম হাউস তৈরি করা হয়েছিল। সুন্দর একটা বাংলো তৈরি করা হয়।
বাংলোর কাজ যখন শেষের দিকে, মেঝের সব কাজ হয়ে গেছে, সব জায়গায় মার্বেল টাইলস ইত্যাদি পছন্দ মতো বসানো হয়েছে, সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটা ফার্ম হাউস। শুধু সেখানে বাথরুমের কাজটা বাকি রাখা আছে। ফ্লোরে একটা সুন্দর টাইলস পাতা হবে, যেটা এখনো ঠিক মতো পছন্দ করা হয়নি বলে সে কাজটা বন্ধ রেখে অন্যান্য সব কাজটাকে কমপ্লিট করা হয়। এবার সন্তোষ নিজের গার্লফ্রেন্ডকে বলেছিল যে চলো, তোমার জন্য একটা ফার্ম হাউস রেডি করেছি, সেটা তোমাকে আজকে দেখাতে নিয়ে যাব। বৈশালী রাজি হয়ে গেছিল। আগেই বলেছি 2 মাস ধরে এই প্ল্যানিংটা চলছে। 2 মাস ধরে খুব ভালো ব্যবহার করছিল সন্তোষ বৈশালীর সাথে। সন্তোষ বৈশালীকে সেখানে নিয়ে যায়, ফার্ম হাউস ঘুরিয়ে দেখায়। বৈশালীর ভীষণ ভালো লাগে। বৈশালীকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য দেওয়া হয়। সেটা খাওয়ার পরে বৈশালী অঘোর ঘুমে ঘুমিয়ে পড়ে। এমন অবস্থায় সন্তোষ তার গলা চেপে ধরে তাকে শেষ করে ফেলে। তারপরে সেই বাথরুমের মেঝেতে তাকে শুইয়ে উপর থেকে মাটি চাপা দেওয়া হয়। নেক্সট ডে মিস্ত্রিদেরকে বলে তার উপরে সুন্দর ফ্লোর তৈরি করে দেওয়া হয়। এবার ফার্ম হাউসের কাজ কমপ্লিট হয়ে যায়। এই ঘটনাটা ঘটেছিল 10 আগস্ট 2010 সাল। অন্যদিকে বৈশালীর বাবা মায়ের কাছে একটা মেসেজ এসেছিল বৈশালীর ফোন থেকে। তাতে লেখা ছিল যে আমার এইডস হয়েছে, আমি আর খুব বেশি দিন বাঁচবো না, আমি সবার থেকে দূরে ফোন অফ করে আছি, আমাকে কেউ বিরক্ত করবে না, আমাকে খোঁজার চেষ্টা করবে না। বাবা মা মেসেজটা দেখে খুব কষ্ট পায়, বারবার ফোন কলে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কারণ তারা চাইছিল যদি সত্যি সত্যি মেয়ের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, তাও মেয়ের শেষ সময়টুকু বা অসুবিধার সময়টুকু মা বাবা মেয়ের সাথেই থাকবে। মা বাবা কোনোভাবেই মেয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, কারণ মেয়ের ফোন নাম্বারটা সুইচ অফ করা ছিল। এবার বৈশালীর বাবা ঠিক করেছিল যে পুলিশ স্টেশনে যাবে, পুলিশের কাছে সাহায্য নেবে, যে মেয়ে কোথায় আছে যদি পুলিশ খুঁজে দিতে পারে তাহলে মেয়েকে তারা শেষ সময়ে নিজেদের কাছে রাখবে। পুলিশ স্টেশন থেকে বৈশালীর লাস্ট লোকেশনটা বের করে জানানো হয়। সেটা কিন্তু ছিল একটা অন্যই এরিয়া। সেখানে পুলিশ গিয়ে দেখেছিল একদম নির্জন জায়গা, সেখানে একেবারেই জনবসতি নেই। সেই জায়গাটা কিন্তু ছিল সন্তোষের ওই ফার্ম হাউস থেকে 50 কিলোমিটার দূরে। এবার বৈশালীর মা আর বাবা বলেছিল যে বৈশালীর যে হাজবেন্ড, তার সাথে বৈশালীর সম্পর্ক ভালো নয়। তাদের সন্দেহ বৈশালীর হাজবেন্ড হয়তো বৈশালীর সাথে কোনো একটা খারাপ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বৈশালীর হাজবেন্ডকে অ্যারেস্ট করেছিল পুলিশ, জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল তার। সে কিন্তু এই পর্যন্ত কাউকে বলেনি যে তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্সটা নিয়েছে কি কারণ, বা তার যে এই ডিভোর্স হয়েছে সেই ব্যাপারটাতেও মেয়েটার মা বাবা কেউ কিচ্ছু জানতো না। কিন্তু যখন তার হাজবেন্ডকে পুলিশ অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করছিল, তার উপরে সন্দেহ করছিল, তখন তার হাজবেন্ড বাধ্য হয়ে পুরো ব্যাপারটা পুলিশ টিমের কাছে আর বৈশালীর মা বাবার কাছে জানিয়েছিল যে বৈশালীর যে বস আছে সন্তোষ, তার সাথে বৈশালীর একটা সম্পর্ক আছে, বৈশালী তার সাথে বিয়ে করতে চায়, সেই জন্য বৈশালী হাজবেন্ডকে বাচ্চাকে ছেড়ে দিয়ে অন্য একটা ফ্ল্যাটে গিয়ে থাকা শুরু করেছে। এবার পুলিশের সন্দেহটা হচ্ছিল সেই ভদ্রলোকের উপর, যার সাথে বৈশালীর একটা সম্পর্ক, বা বৈশালী যার সাথে হয়তো ভবিষ্যতে বিয়ে করবে। সেই ভদ্রলোকের যখন লাস্ট লোকেশন দেখা যায় তখন সেই ফার্ম হাউসে ছিল। ফার্ম হাউস থেকে 50 কিলোমিটার দূরে বৈশালীর লাস্ট লোকেশন। ব্যাপারটা বোঝা যাচ্ছিল না। বৈশালীর মা বাবাকে আর বৈশালীর এক্স হাজবেন্ডকে জিজ্ঞেস করা হয় বৈশালীর আরো অন্য কোনো ফোন নাম্বার আছে কিনা। বৈশালীর মা বাবা পুলিশ টিমকে জানিয়েছিল বৈশালীর 2টো ফোন নাম্বার ব্যবহার করত। বৈশালীর মা বাবার কাছে
যে ফোন নাম্বারটা ছিল বা বৈশালী সব সময় যে নম্বরটা ইউজ করত, সেই নাম্বারটা থেকেই একটা মেসেজ এসেছিল যে বৈশালী মা বাবার কাছে আর ফিরবে না, কোথাও একটা চলে যাচ্ছে। তারপরে সে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। এদিকে বৈশালীর আরো একটা যেটা নম্বর, সেটা কিন্তু শুধু ওই সন্তোষ নামের বসের কাছেই ছিল, শুধু বসের সাথে কথা বলার জন্য ইউজ করতো বৈশালী। বৈশালী মাত্র একবার সেই নম্বরটা থেকে নিজের মাকে কল করেছিল। পুলিশ যখন সবার কল ডিটেল চেক করছিল, তো সেই নম্বরটাও পুলিশের চোখে পড়েছিল। সেই নাম্বারটা যখন লোকেশন ট্রেস করা হয়, তখন দেখা যায় যে যেদিন ফার্ম হাউসে ছিল সন্তোষ নামের ওই ভদ্রলোক, সেদিন কিন্তু সেম লোকেশনে ছিল সেই ফোন নাম্বারটাও। এবার সন্তোষকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। সন্তোষ প্রথমটায় কিছু জানি না বললেও পুলিশের ট্রিটমেন্টে সে সবটা বলতে রাজি হয়েছিল বা বলছিল। সে যেটা বলেছিল সেটা হচ্ছে সে বৈশালীকে নিয়ে গিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছিল, ওই সমস্ত ঘটনা ঘটাবার আগে বৈশালীর দুটো সিম, একটা সিমে সে সবার সাথে কথা বলে, আর একটা সিম থেকে শুধু সে নিজের প্রেমিকের সাথে কথা বলে। সেই নম্বরটা হয়তো আর কারোর কাছে নেই, কারণ ওটা ওই প্রেমিকেরই কিনে দেওয়া একটা সিম। প্রেমিকের নামেই কেনা হয়েছিল সিমটা, কিন্তু ব্যবহার করতো বৈশালী। আর প্রেমিক একদমই জানতো না যে বৈশালী একবার ওই সিম থেকে নিজের মাকে কল করেছিল। অন্যদিকে বৈশালীর যেটা ফোন নাম্বার, যেটা বৈশালীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা সবাই জানে যে ওটা বৈশালীর নাম্বার। সেই নাম্বারটা ওই যে ফার্ম হাউস, সেখানে যাওয়ার আগে বৈশালীর কাছ থেকে বৈশালীর ফোনটা চেয়ে নেওয়া হয়েছিল। কারণ বৈশালীর যে বস, সে বলেছিল যে আমরা এখন বেড়াতে যাচ্ছি, আমরা ফোন নিয়ে যাব না, তুমি তোমার ফোন এখানে রেখে দিয়ে যাবে যাতে কেউ আমাদেরকে বিরক্ত না করে। বৈশালী নিজের ফোনটা দিয়ে দিয়েছিল নিজের প্রেমিক সন্তোষকে। সন্তোষ এই ফোনটা থেকে নিজের যে নামের সিমটা ছিল সেটা বের করে নিজের ফোনে রেখেছিল। আর অন্য যে সিমটা, যেটা বৈশালীর সিম বলে সবাই জানে, সেটা নিজের অফিসের এক কর্মচারীকে দিয়েছিল। দেওয়ার পরে বলেছিল ফার্ম হাউস থেকে আরো অনেক অনেক দূরে চলে যাও, সেখানে গিয়ে এই যে মেসেজটা লেখা আছে সেটা তুমি সেন্ড করে দেবে। সে কিন্তু নিজের বস যে কাজটা দিয়েছিল একদম ঠিকঠাক ভাবে করে ফেলেছিল। অন্যদিকে বৈশালীর বয়ফ্রেন্ড সন্তোষ বৈশালীকে নিয়ে ফার্ম হাউসে যাওয়ার পরে নিজের অন্য এক কর্মচারীকে নিজের ওই ফোনটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে বলেছিল এই ফোনটা নিয়ে অনেক দূরে চলে যাও। সেই কর্মচারী মহাবালেশ্বর চলে গেছিল। এগুলো কিন্তু সব প্ল্যান মোতাবিক করেছিল। সে যখন পুলিশ তদন্ত করবে, বৈশালী যদি নিখোঁজ হয় তাহলে তদন্ত হলে তার নামটা যে অবশ্যই আসবে এটা তার জানা ছিল। সেই জন্য আগে থেকে সে প্ল্যানিং করেছিল। বৈশালীর নাম্বারটা সে পাঠিয়ে দিয়েছিল 50 কিলোমিটার দূরে নির্জন একটা এলাকায়, যেখান থেকে মেসেজটা তার কর্মচারী করেও দিয়েছিল। বৈশালীর মা বাবার নম্বরে মেসেজটা এসেও গেছিল। অন্যদিকে নিজের লোকেশনটা যাতে পুলিশ না দেখতে পায়, সেই জন্য সে নিজের ফোনটা নিয়ে অন্য এক কর্মচারীকে পাঠিয়ে দিয়েছিল 150 কিলোমিটার দূরে মহাবালেশ্বর। সে নিজের ওই কর্মচারীকে টাকা দিয়েছিল, বলেছিল মহাবালেশ্বর যাও, নিজের ফ্যামিলিকে নিয়ে যাও, ঘুরে বেরিয়ে এসো, কোনো অসুবিধা হবে না। সেটাই সে করেছিল। সেই জন্য ঘটনার দিন যখন হারিয়ে গেছে বৈশালী বলে বৈশালীর মা বাবা জানাচ্ছিল, সেই সময় বৈশালীর বয়ফ্রেন্ডের লোকেশন দেখাচ্ছিল মহাবালেশ্বর। এই সমস্ত ব্যাপারগুলো যাতে পরপর ঘটে, সেই জন্য খুব ঠান্ডা মাথায় প্ল্যানিং করে এগুলো করেছিল সন্তোষ। কিন্তু পুলিশ যখন তার উপর সন্দেহ করে, তাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে, সে সবটা পরপর বলে দিয়েছিল, বলতে হয়েছিল।
তারপরে কেস চলে, 5 বছর পর লোয়ার কোর্ট থেকে তার সাজা ঘোষণা করা হবে। এমন সময় তাকে বলা হয় যে শেষবারের মতো তুমি বলো যে তোমার কিছু বলার আছে কিনা। এই সময় জজকে সে বলেছিল যে সে এই ঘটনা ঘটায়নি, কিন্তু তাও সে চায় যাতে কোর্ট থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সবাই অবাক হয়েছিল যে এমন ভাবে কেন বলছে এই অপরাধী। সে বলছে আমি কিচ্ছু করিনি, অথচ আমাকে যেন মৃত্যুদণ্ডই দেওয়া হয়। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে এইভাবে কথা বলছেন কেন আপনি। তখন সে স্মার্টলি উত্তর দিয়েছিল যে লোয়ার কোর্ট থেকে যদি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে আমার শুনানির ডেটটা তাড়াতাড়ি পাবো। তাহলে আমি যেহেতু কোনো অপরাধ করিনি, খুব তাড়াতাড়ি আমাকে আবার ছেড়ে দেওয়া হবে। কিন্তু যদি আমাকে লোয়ার কোর্ট থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু হাইকোর্টে গিয়ে শুনানির ডেটটা পেতে খুব অসুবিধা হয়, লং টাইম পর্যন্ত আমাকে জেলে থাকতে হবে। এই যুক্তিটা শোনার পরে জজের মনে হয়েছিল যে ভদ্রলোক একদম ঠিক কথা বলছে। সেই জন্য তাকে এই ঘটনার জন্য ডবল উমার ক্যাদ বা দুবার আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এখন তার এই কেসটা হাইকোর্টে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন।